বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা মাধ্যমিক স্তরের গ্রামার অংশ থেকে আমরা একটি খুবই সহজ একটা টপিকস আজকে সিলেক্ট করেছি, সেটি হলো ট্যাগ কোশ্চেন। তো আমাদের প্রথমেই জানার ইচ্ছা হয় যে এই ট্যাগ কোশ্চেনটা আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং এর মূল ভিউটাই কিভাবে আসে। তো আমরা যখন কথা বলি, আমরা জানি যে আমাদের ভাব প্রকাশের দিক থেকে বাক্য হলো 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং লাস্ট হলো তোমার এক্সক্লামেটরি। তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার দুরকম, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে আমি যদি এই অ্যাফার্মেটিভ নেগেটিভকে ওগুলোর সাথে কানেক্ট করি, তাহলে এক প্রকার 6 রকম বলতে পারো। তাহলে প্রত্যেকটা রকমের সাথে আমাদের একটা অতিরিক্ত অংশ অনেক সময় অ্যাড করা হয়, এটা জুড়িয়ে দেওয়া হয়। নাইম, কি শুনতে পাচ্ছ? তোমার সাথে কথা হলো না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার, নেটওয়ার্কের ওয়ালাইকুম সমস্যা। সালাম। হ্যাঁ, শুনতে পারলি? ওকে। তোমার বন্ধু হ্যাঁ একটা নেটওয়ার্কের ইয়েকে, ওই মানে মিনহাজকে একটা মেসেজ দিয়ে দাও। সমস্যা। আচ্ছা। তো এই যে অতিরিক্ত কিছু জুড়িয়ে দেওয়া হলো, যেটাকে প্রশ্ন করা হলো, এই প্রশ্নটার উদ্দেশ্য হলো যে বক্তা কোনো কিছু বলছে, সেই বক্তা ওই কিছুর সাপেক্ষে, অর্থাৎ ওইটার সাপেক্ষে সে তার কাজের স্বীকৃতি চায়, তার ওই মানে বক্তব্যে সে স্বীকৃতি চায়। এইরকম স্বীকৃতি যেখানে চাওয়া হয়, সেই স্থানে আমরা কিছু ওর সঙ্গে জুড়িয়ে দেই। এই যে অতিরিক্ত যে অংশগুলো স্বীকৃতি প্রদানের জন্য বক্তা তার সাথে এটা সংযোজন করে, সেই সংযোজন করা অংশটার নামই হলো ট্যাগ কোশ্চেন। আমাদের এই ট্যাগ কথার অর্থই হলো জুড়িয়ে দেওয়া। এই জুড়ে দেওয়া মানে অতিরিক্ত অংশ সংযোজন করা। অর্থাৎ আমরা যে এক্সট্রা কোশ্চেনটা করি সেটার নামই ট্যাগ কোশ্চেন। এটি করার ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট রুলস ফলো করতে হয়। প্রথমে আমরা যখন এই বাক্যকে অতিরিক্ত অংশ যুক্ত করার মধ্য দিয়ে যখন আমরা এটিকে রাখবো, সেক্ষেত্রে ফার্স্ট যে জিনিসটা হবে তা হলো এর মূল ভাবের কোনো পরিবর্তন হবে না, এর মূল ভাবটা কিন্তু সেম থাকবে। আমরা ফুল বাক্যটা লিখবো, লিখার পর আমাদের প্রথম কাজ হবে আমরা সেখানে একটা কমা ইউজ করব। যখনই আমরা কমা দিলাম, কমা দেওয়ার পর দ্বিতীয় কাজটা হলো ওখানে একটা শর্ট ইন্টারোগেটিভ ফরম্যাটের বাক্য নিয়ে আসবো। তা তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারোগেটিভ ফরম্যাটের বাক্যের জন্য আমাদের প্রথম লাগে হলো সাহায্যকারী ভার্ব, মানে দ্যাট মিনস অক্সিলারি ভার্ব। আমি এ ভি লিখতেছি, অক্সিলারি ভার্ব। তার সাথে লাগে হলো তোমার একটা সাবজেক্ট লাগে। এখন এই ফরম্যাটের পর আমরা কি দেই? একটা প্রশ্নবোধক চিহ্ন দিই। এখন কেউ হয়তো বলবা যে, স্যার অনেক সময় নেগেটিভ বাক্য থাকে, নেগেটিভ করা হয়। আসলে নেগেটিভ বলি আর ওটা অ্যাফার্মেটিভ বলি, আসল বাক্যটা তো হলো তোমার একটা কোশ্চেন, অর্থাৎ সেটা হলো আমাদের প্রশ্ন করতে ব্যবহৃত হচ্ছে। আমাদের এই প্রশ্নের ধরনটা নেগেটিভ হবে না অ্যাফার্মেটিভ হবে, এটি নির্ভর করবে আমাদের মূল বাক্যটি কি রকম। আমি শুধু একটা কমন অ্যান্সার দেব যে মূল বাক্যটি যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। এই ফরম্যাটটা আমরা অনেকেই জানি। তা আমাদের এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো অক্সিলারি ভার্ব নিয়ে। আমরা টেন্সের নিয়মে টেন্স কয়টা বলো তো? সবাই কথা বল, টেন্সের নিয়মে টেন্স কয়টা? 12 প্রকার। 5টা। 5টা?
তিনটা না 12টা? 12টা স্যার, 12 প্রকার। সব মিলিয়ে 12টা। ওই মৌলিক তিনটা প্রকৃতির থেকেই প্রকার। বার। মুস্তাকিমা একটু কথা বলো, তোমার কথা শুনতেই পেলাম না। হ্যালো মুস্তাকিমা। জি স্যার। টেন্স কয় প্রকার? 12 প্রকার। হায় আল্লাহ। প্রথমে 3 প্রকার। প্রথমে তিন তিন প্রকার। প্রকার থেকে start। হ্যাঁ। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। Future। হুম, পুরোটা হলো না। প্রথমে হলো একাল, তারপরে সেকাল, তারপরে অকাল। এগুলো তো একটা টেন্স নাকি? কই কালে কালে আর কতই কি দেখবো। আচ্ছা, ঠিক আছে, উত্তর সঠিক আছে। আমরা যথারীতি দেখতেছি হলো 12 প্রকার টেন্সের মধ্যে, এটা মাথায় রাখো, সবচেয়ে বেশি ব্যবহার হয় 9 প্রকার টেন্স। হুম। এই 9টার ব্যবহার সবচেয়ে বেশি। পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার খুবই কম। কম। এটা কাগজে কলমে আছে, বাট এটির ব্যবহার খুব কম। এটা আমাদের আছে, শিখতে হবে ওইটুকুই। তাহলে আমি এই 9 প্রকার টেন্স নিয়ে মূলত কথা বলি, আমি ওই বাকি তিনটা নিয়ে কথা আপাতত ব্রেক রাখি। তাতে কোনো সমস্যা আছে কি? না। হ্যাঁ, নিশ্চয়ই নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই 9 প্রকার টেন্সের মধ্যে তোমরা 2টা টেন্স পাবা যেখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তার হ্যাঁ। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো পাস্ট ইনডিফিনিট। 5 মিনিট। ঠিক বললাম কি? হ্যাঁ। তাহলে যেহেতু আমাদের 9 প্রকার টেন্সের মধ্যে 7টাতে সাহায্যকারী ভার্ব আছে, সুতরাং এই 7টা নিয়ে আমাদের কোনো টেনশনই নেই। ওই 7 প্রকার বাক্য যদি পাই, একেবারে মানে সাহায্যকারী ভার্বকে সাথে নিয়ে আমি একটা, তোমার কি বলা হয়, ট্যাগ কোশ্চেন তৈরি করব, অর্থাৎ একটা কোশ্চেন তৈরি করব। শোনো, আমি হুম। কিন্তু আবারও বলতেছি, আমরা নিয়ম তো অবশ্যই পড়বো, কিন্তু আমার ফার্স্ট কন্ডিশনটা হলো আমি একটা জেনারেলাইজড ফরম্যাট নিতে চাচ্ছি। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একটা প্রশ্নবোধক বাক্যের জন্য আমার অতি আবশ্যিক কি কি জিনিস প্রয়োজন পড়ে, কেউ কি বলতে পারো? প্রশ্নবোধক বাক্যে আমার কি কি জিনিস প্রয়োজন, যে এই জিনিসগুলো হলে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। যে কোনো, সেটি অ্যাসার্টিভ হোক, অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক, অথবা তোমার ওই কি বলা হয়, ও, তোমার আদেশ উপদেশ, অর্থাৎ এগুলো তোমার কম্প্যাট অপটেটিভ হোক, সাহায্যকারী। যেটাই হোক, আমি একটা বাক্যকে প্রশ্নবোধকে পরিবর্তন করব। কি করতে হবে আমাকে? তাহলে সাহায্যকারী ভার্ব শুধু সামনে নিয়ে আসলে হবে। কার সামনে নেব? তোমার সামনে না ওই তো। হ্যাঁ, না না, বাক্যের সামনে, সাবজেক্টের সামনে দিলে ইয়েস, হবে। আর তাহলে বাক্যের তো সামনে না, উত্তরটা হলো সাবজেক্টের সামনে। সাবজেক্টের আগে। সাবজেক্টের আগে বা সাবজেক্টের সামনে, কোনটা সঠিক, আগে না সামনে? দুইটাই। দুইটাই। আচ্ছা, ঠিক দুইটাই। আছে। আচ্ছা, ঠিক আছে। আহ তাহলে আমাদের ফার্স্ট আগে বুঝতে হবে যে আমার ফার্স্ট যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যের শুরুটা নাউন দিয়ে হতে পারে অথবা প্রোনাউন দিয়ে হতে পারে। কথাটা খুব ভালো করে মনোযোগ দাও। যেমন আমি বাংলাতে বাক্য বলতেছি যে পাখিরা গান গায়, এখন আমি ওটাকে প্রশ্ন করলাম, সেখানে কি প্রশ্ন করার সময় কি আমি ওই সাবজেক্ট কি পাখি নেব? নিতে পারবো না। না। বালকেরা ফুটবল খেলে, এখানেও প্রশ্ন করার সময় কি আমি বালকেরা নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমার ওই, তারা ফুটবল। আমার ওই নাউনের পরিবর্তে যে প্রোনাউনটা হয় সেটা কিন্তু নিতে হবে। এটা অনেকেই কিন্তু শুরুতে না পড়ে খালি গোলমালে পড়ে এবং প্রশ্ন পরীক্ষায় গিয়ে ভুল করে দিয়ে আসে। অর্থাৎ সেটা এক কোশ্চেন সবই ঠিক করেছে, ওই প্রথমে শুরুতে যে বার্ডস দিয়ে করা আছে অথবা বয় দিয়ে করা আছে, উনি ওই বয় দিয়ে শেষেও মানে ট্যাগ কোশ্চেন বানায় দিয়ে চলে যাচ্ছে। এভরিথিং ওকে, ওখানে বয় না লিখে সে যদি খালি হিটা লিখতো, তাহলে কিন্তু তার পুরো বাক্যটা হয়ে যেত। সে হিটা লেখেনি। আমি আশা করি ট্যাগ কোশ্চেন কখনোই তোমার নাউন দিয়ে কোনো ট্যাগ কোশ্চেন হয় না। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রোনাউন।
মনে থাকবে কি সবার যেমন, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার। হ্যাঁ, শোনো, আমার কথা হলো এখানে ট্যাগ কোশ্চেনে অনেক নিয়ম আছে। আমার তো অনেক নিয়ম মনে রাখতে পারবো না আমরা। আর আমার সে কৌশলও সেটা না, আমি কেন সবগুলো পড়াবো? আমি নিয়ম সবই দেখাবো, বাট ওই সবগুলো নিয়ম তোমার কাছে পড়ে মনে হবে যে না, স্যারের ওই 4 5টা বা 6টা কথার মধ্যে আমি সব পেয়ে যাচ্ছি। এগুলো সবই আমার ওই কথার মধ্যেই ইনশাল্লাহ তুমি পাবা। তো এই জন্য আমি বলতেছি প্রথম ওয়েটা শেখো। তাহলে দেখবা যে তখন তোমার এই নিয়মগুলো পড়লে তখন আর কোনো কিছুই কঠিন লাগবে না। তা আমি ফার্স্ট নিয়মটা আমি একটু কথা বলে আমি একটু এক্ষেত্রে একটু মানে প্রথম যে রুলসটা নিয়ে বলবো সেটি হলো, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব দেব। সেই অক্সিলারি ভার্বের সাথে এভি লিখতেছি, এতে অক্সিলারি, ভিতে ভার্ব, তার সাথে দেব সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা অবশ্যই হতে হবে প্রোনাউন, আমি পিতে প্রোনাউন হিসেবে ধরতেছি। আর তারপরে বাক্যের ফরম্যাট অনুসারে কখনো নট বসবে, কখনো বসবে না, অথবা কখনো অক্সিলারি ভার্বের সাথেই নট চলে আসবে। এটা বাক্যের ফরম্যাট অনুসারে হবে, এটা আমরা জানি। বাট আমার মূল কৌশলটা হলো অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে দেব, আর শেষে কি করব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। হুম। এটাই কি মূল ট্যাগ কোশ্চেনের নিয়ম না বলো তো? এর বাইরে কোনো কথা আছে? নাই, কিন্তু ভালো করে ভেবে দেখো। এখন আমার খালি কি শিখতে হবে বলো তো? শিখতে হবে হলো এই মাঝে মাঝে যে অক্সিলারি ভার্ব ওই 7টার বাহিরে আছে, অর্থাৎ 7টা টেন্সের বাহিরে যে অক্সিলারি ভার্ব আছে, আমাকে এটা একটু শিখতে হবে। যেমন আমি প্রেজেন্ট টেন্সে বলেছি ডু ডাস নিয়ে আসবা, পাস্ট টেন্সে বলতেছি ডিড নিয়ে আসবা। সবাই তো লেখে উঠবা, স্যার এটা ব্যাপার হলো, মানে এঁকে করে ব্যাপার হলো। আসলে কি ব্যাপারটা এরকম? অত সহজও নয় কিন্তু। কারণ সব জায়গাতেই ডু ডাস বা ডিড দিয়ে দেওয়া হবে এমন নয়। এমনও কিছু জায়গা আছে যেখানে আমরা এই ধরনের সিস্টেম ব্যবহার করব, সেখানে আমাদের ডু ডাস বা ডিডের বাহিরেও আমাদের এক্সট্রা ভার্বকে আমদানি করতে হতে পারে। আচ্ছা, হুম। তারপরে আরেকটা বিষয় বলি, যে আমরা ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, এগুলোর বাহিরেও কিন্তু কিছু মডাল ভার্ব ব্যবহার হয়। যেমন মে, মাইট, ক্যান, কুড, এগুলোর নাম তো আমরা শুনেছি, মাস্ট। হ্যাঁ। এই অপশন গুলো ব্যবহার করেও কিন্তু অনেক সময় আমাদের করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। হ্যাঁ। তবে এই জাতীয় মডাল ভার্বের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা কি, ওই ভার্বটা দিয়েই কিন্তু আমরা ডাইরেক্ট, অর্থাৎ সে সাহায্যকারী ভার্ব আবার সে আবার কি করছে, মেইন ভার্বেরও কাজ করতেছে। এরকম হুম। ক্ষেত্রে আমরা ওইগুলো কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবো। তো আমি মনে হয় মৌলিক বিষয়গুলো মোটামুটি আলোচনায় আমাদের এসেছে। আমরা এখন একটু নিয়মগুলো পর্যায়ক্রমে দেখি। নিয়মগুলোর উদ্দেশ্য একটাই হবে, আমরা এই যে যে নীতিমালাগুলো বললাম, সেই নীতিমালাগুলো ঠিক ঠিক মতো পালন হচ্ছে কিনা। অক্সিলারি ভার্ব নিয়ে আমি আবারও একটা কথা ফার্স্ট উচ্চারণ করে দেই, সেটা হলো 7টা টেন্সের বেলায় হুবহুব চলে আসবে। মডাল ভার্ব যুক্ত যে বাক্যগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলোতে সরাসরি চলে আসবে। কিন্তু ইনডিফিনিট টেন্স ছাড়া আরো কিছু কিছু বাক্য আমরা অনেক সময় পাবো, যাদেরকে এক প্রকার ফিউচার টেন্সও বলতে পারো। আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, এইরকম জাতীয় কিছু বাক্য আছে যে বাক্যগুলোতে আমাদের সাহায্যকারী ভাবটা ওই বাক্যের প্যাটার্ন ধরে নিয়ে আসতে হবে। ঠিক বললাম কি? যেমন তোমাকে হয়তো আমি প্রস্তাব দিচ্ছি, চলো একটু করতোয়ার তীরে গিয়ে বেড়ে আসা হোক। এই যে প্রস্তাবটা দেওয়া হলো, লেট দ্বারা বাক্য শুরু হলো, এখানে বলো কোনো সাহায্যকারী ভাব কি আছে? এখন কেউ যদি ওখানে বুদ্ধি খাটায় যে না, কোনো সাহায্যকারী ভাব নাই, তার স্যার তো শিখাইছে ডু ডাজ বসানোর, অথবা ডিড বসানো, আমি বসে দিই। কিন্তু আমাদের এখানে ওই সিস্টেমটা কাজ করবে না। কিছু কিছু জায়গায় আমাদের ভাবকে বাক্যের ধরন অনুসারে অক্সিলারি ভাবকে আমদানি করতে হবে। তা আমরা এগুলো ইনশাল্লাহ শিখবো। কেউ কি বলতে পারো লেটের ক্ষেত্রে কোন অক্সিলারি ভাবটা বেশি আসে? প্রেজেন্ট টেন্স হলে শিয়াল, আর পাস্ট টেন্স হলো শুড। মনে পড়ে কি তোমাদের এই মানে ট্যাগ কোশ্চেনে কিছুই মনে নাই? মনে আছে তো। আচ্ছা,
আমি ওই উদাহরণটা একটু শুরুতেই এক এক দেখাই, কারণ হয়তো অনেকের মাথায় আম, মানে যে স্যার বললো আয় যে দেখো আমি উদাহরণটা পেয়ে গেছি, আমি শুরু থেকেই দেখাবো, বাট আমি এটাতেই শুরু করতেছি। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমাদের লেট দ্বারা শুরু হয়, লেটের পর সাবজেক্টের যে ফরম্যাটটা থাকে সেটি হয় হলো তোমার হয় মানে অবজেক্টিভ ফরম্যাট হবে, না হলে পজিটিভ ফরম্যাট হবে। যেমন এখানে দেওয়া আছে লেটাস, তাহলে ওয়ের অবজেক্টিভ ফর্ম কি আস না, লেট হ্যাঁ, মি। এইরকমই যদি সবসময় থাকে তাহলে এ লেটাস, এটার আসল জিনিস কি উই না? হ্যাঁ, তো আসল জিনিস কিন্তু উই। এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নেই। আমাদের কাছে না, মনে হতে পারে যে যেমন লেটাস প্লে ফুটবল, চলো একটু ফুটবল খেলে আসি। লেটাস গো টু চিটাগং, চলো একটু চিটাগং থেকে ঘুরে আসি। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার এটা তো এক ধরনের ফিউচার। আসলে বাক্যের গঠনে কি কোনো জায়গায় বলা আছে এটা ফিউচার? দেখে কিন্তু না, প্রেজেন্ট মনে হবে। ছেলে মেয়ে কিন্তু হ্যাঁ, এখানে বিভ্রান্ত হয়, এটাকে অনেকে প্রেজেন্ট মনে করে ওই যে ডু বা ডাজ দিয়ে করে দিয়ে আসে। তো আমরা এই জায়গাতে একটু মানে দেখবো এটাই, যে অক্সিলারি ভার্বটা আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের বাক্যের ধরন অনুসারে বসতে পারে। সেটা সবচেয়ে ভালো উদাহরণ হলো এই লেট দ্বারা শুরু। তো যাক, আমি মূল আলোচনায় আসতেছি। আমি একদম নিয়ম একক থেকেই দেখাবো, তাতে হয়তো আমাদের সবার জন্য শেখাটা সহজ হবে। আহ প্রথমে কি আছে দেখো তো। প্রথম রুলসটা হলো এরকম, যদি বাক্যটি কি হয়, অ্যাফার্মেটিভ হয়, ইয়েস অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, সাধারণ নেগেটিভ আর এখানকার নেগেটিভের মধ্যে একটা পার্থক্য আছে, আমি হ্যাঁ, সেগুলো একটু বলি। সাধারণ নেগেটিভে সাধারণত হয় হলো কি, যেমন আমি যদি হি ইজ দে বলি, তাহলে ইজ হি নট। সাধারণ নেগেটিভে কিন্তু এরকম করে বাক্যটা হয়, ইজ হুম, হি নট। বাট এখানকার নেগেটিভের বেলায় কি হবে, এই ইজ এবং নট দুটোই আগে হবে। ইজেন্ট হবে। ইয়েস, মানে সেটা তো সংক্ষিপ্ত পরে, এই ইজ এবং হুম, নট এর দুটোই কিন্তু আগে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি বলি ইজ নট হি, বাক্যটা শুনতে ভালো লাগতেছে কিন্তু অতটা না। আমাদের এটা মনে রাখতে হবে, ইংরেজি খুবই সুসমৃদ্ধ একটা ভাষা। এবং আমি আরো বলবো, ব্রিটিশরা কিন্তু এখন পর্যন্ত ইউরোপিয়ানদের মধ্যে যত জাতি আছে তার মধ্যে ব্রিটিশরা অনেক বেশি ভদ্র। ওনারা একটা হোস্টেলে গিয়ে একটা কাজের মানুষকেও কিন্তু এত সুন্দর বিহেভ করে তাদের কথার মধ্য দিয়ে, যেটি আমরা অন্য অন্য দেশের কৃষ্টি কালচার এবং অনেক কিছু, ইভেন তুমি আমেরিকাতে গেলেও এই ধরনের বিহেভ খুব কম পাবা। তারাও যদি কিছু শিখে থাকে সেটা ব্রিটিশদের কাছ থেকে শিখতেছে। ব্রিটিশদের নিয়ে আমি অন্য একদিন কথা বলবোই নি। আসলে তোমরা হয়তো এখনো অনেকে শুনে অবাক হয়ে যাবা, এই ব্রিটিশরা কিন্তু এখনো সারা বিশ্বে তাদের জ্ঞান গরিমা এবং তাদের কৃষ্টি কালচারের মাধ্যমে এক প্রকার বিশ্বকে নৈতিকভাবে শাসন করছে। হুম, এটা কেন করতে পারছে? তারা তাদের অবস্থানের জন্য। এই জন্যই কিন্তু আমরা অনেক সময় অনেককে বুঝাই যে বাবা, তুমি যতই রাস্তায় গিয়ে স্লোগান দাও, আগে নিজেকে বুদ্ধিদীপ্ত করো, নিজেকে সেরকম যোগ্যতা সম্পন্ন করে তৈরি করো, দেখবা যে তোমাকে আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না। তোমার মানে ওই জ্ঞানের দৌড়ে তুমি এক সময় সবার আগে থাকবা, যেটা ব্রিটিশরা এখনো আছে। সেটা হয়তো ভিন্ন আলোচনা, আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না। তো ওখানে সবাই কিন্তু একটা শর্টকাট খোঁজে। সেই শর্টকাটের নাম আমরা এখানকার ভাষায় কি বলি বলতো? কনস্ট্রাক্ট ফর্ম বলা হয়। কনস্ট্রাক্ট ফর্ম সেটাই বলা হয় যেটাকে আমাদের এইরকম একটা চিহ্ন দিয়ে অ্যাবস্ট্রাক্ট এস বলা হয়, এটাকে খুবই সংক্ষিপ্ত করে নেওয়া হয়। যেমন দেওয়া আছে ক্যানট, এটাকে হয়তো কান্ট বলা হচ্ছে। উড নট উন্ড বলা হচ্ছে, তার মানে আমাদের ওই ভার্সখানে কিছু শব্দকে নাই করে দিয়ে আমরা এই কাজটা করতেছি।
সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো। দুঃখিত, আসলে কারেন্ট আমাদের এখান থেকে একটু ছুটি নিল, আবার হয়তো দেখতে আসবে। ইনশাল্লাহ দেখতে আসলে আসুক, আমরা কাজ চালাই দেয়, এই জন্য মাঝখানে একটু নেটওয়ার্ক থেকে বাইরে গিয়েছিলাম। এখন নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছ? অন্তত একজন বলো, শুনতে পাচ্ছ কি ঠিক ঠিক মতো সবকিছু? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তাহলে স্যার। তাহলে আমাদের এই শর্টকাট ফর্ম, আমি যেখানে কথা বলছি, শর্টকাট ফর্ম গুলো আমাদের ইউজ করতে হয়। আর প্রচলিত ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এখানকার মধ্যে পার্থক্য হলো, যদি নেগেটিভ ফরম্যাট ইউজ করা হয় তাহলে আমাদের এই শর্টকাট ফরম্যাট এই নট সহ একদম বাক্যের শুরুতেই মানে ওই সাবজেক্টের পূর্বেই বসাতে হবে, যেটি কিন্তু সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলস না। সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে হয় হলো সাবজেক্ট, তারপরে হয় হলো নট। এটা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ করার সাধারণ রুলস। কিন্তু ট্যাগ কোশ্চেনের বেলায় এগুলো না, অক্সিলারি ভার্ব এবং নট একসাথে বসাবো। শুধু একসাথেই বসাবো না, আমরা এর একটা শর্টকাট ফরম্যাট ইউজ করব। আশা করি আমাদের মূল অপশন ক্লিয়ার। সবাই একটু মতামত দাও। আমি এ পর্যন্ত যা বলেছি তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, অথবা যদি সবাই বুঝে থাকো তাহলে সেটিও আমাকে একটু বলো যে সবাই বুঝতে পেরেছো কি না। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অন্য অন্যরা কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আমি নতুন পরের টপিকসে যাব। আচ্ছা, সেন্টেন্সটি না বোধক হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। আগেরটা কি ছিল? যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে। বাট এখন সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। আমার মনে হয় এই নিয়ম পর্যন্ত সবার ক্লিয়ার, এবং এই পর্যন্ত আলোচনা হয়েছেও। আমি পরের রুলসে যাচ্ছি। এই আলোচনা শেষে এই নোটগুলো তোমাদের ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দেব। তোমরা নোট থেকেই প্র্যাকটিস করতে পারবা এই রুলস গুলো, এবং তারপরে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করে দেব যাতে করে তুমি সেখান থেকেও দেখতে পারো। এরপর আমাদের এই জায়গা থেকে একটু ভিন্ন রুলস শুরু। যদি সেন্টেন্সটা ইম্পারেটিভ হয়, এটা যদি ইম্পারেটিভ হয় মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা ফরম্যাট আছে। আমি সবগুলো ফরম্যাটই পর্যায়ক্রমে ইনশাল্লাহ দেখাচ্ছি। প্রথমটা হলো, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি কি দ্বারা, একটু সবাই শুনে নাও। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় হলো ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স এই ভার্ব দ্বারা শুরু হওয়াকে কেন্দ্র করে অনেক সময় আদেশ হয়, অনেক সময় উপদেশ হয়। আবার অনেক সময় আমরা ডু নট দ্বারা শুরু করতে পারি, যেমন ডু নট রান ইন দ্য সান। ভার্ব দ্বারা শুরু হওয়া বাক্যই বেশি, যেমন গো হোম, বাড়ি যাও, স্ট্যান্ড আপ, দাঁড়াও, এগুলো আমরা সবাই জানি কম বেশি। তারপরে কি, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। আমরা আপাতত এই কয়টা জিনিস একটু পর্যায়ক্রমে দেখি। প্রথমে কি, ভার্ব দ্বারা যদি শুরু হয়, বাক্য কি দ্বারা শুরু হবে বলতো? ভার্ব দ্বারা। সেক্ষেত্রে যদি আমন্ত্রণ বুঝায় তাহলে আমাদের বাক্যটা হবে হলো উড নট দ্বারা। আমরা কি ব্যবহার করব ট্যাগ কোশ্চেনে? উড নট ইউজ করব, যে উড নট। এখন এখানে প্রশ্ন হলো, ইট ফ্রেশ মিল্ক বা ইট ফ্রেশ ভেজিটেবল, ড্রিঙ্ক মিল্ক, দুধ পান করো, এখানে সাবজেক্ট কোথায়? কেউ কি বলতে পারো এখানে সাবজেক্ট কোথায়? এ বাক্যে কি সাবজেক্ট আছে? প্লিজ একটু সংকোচ না করে সাথে সাথে বলো। আমি তো কাউকে মানে
ওইরকম বিব্রতকর প্রশ্ন করছি না। জানা না থাকলে একটু বলো যে আমরা বুঝতে পারছি না, সাবজেক্ট আদৌ আছে কিনা বা থাকলে কি। আমি শুধু জানার জন্য প্রশ্ন করেছি, আসলে কি এই বাক্যে কোনো সাবজেক্ট আছে? ইট ফ্রেশ হ্যাঁ, ইউ ভেজিটেবল, আছে। কি সাবজেক্ট আছে? মাইশা রওশন বলো প্লিজ। ইউ আছে। ইয়েস, থ্যাংক ইউ। এটা কি সবাই জানো, ইম্পারেটিভ সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, তার নাম হলো ইউ, এবং এই ইউ হ্যাঁ, ইউ সময় উজ্জ্ব থাকে, মানে সাইলেন্ট থাকে। হ্যাঁ। আমি পুরো বাক্যটা বলি, যেমন ইউ স্ট্যান্ড আপ, তুমি দাঁড়াও। ইউ কল ইন এ ডক্টর, তুমি ডাক্তারকে ডাকো। ওকে, তাহলে ইউটা কেন বলা হয় না? আসলে এটা একটা বাক্যের সৌন্দর্য। আহ যখন কাউকে কেউ ইশারায় যদি কিছু বোঝাতে পারে, তাহলে মুখে বলার দরকার আছে? দরকার নেই। আবার যদি আরেকটু শর্ট করা হয় যে না, ইশারা না, খালি মুখের দিকে তাকালেও সে অনেক কিছু বুঝতে পারে, তাহলেও কিন্তু আর ইশারাও কেউ করে না। তা আমাদের অনেক সময় ইংলিশেও কিন্তু এই ফরম্যাট গুলো ব্যবহার হয়, যে এই বাক্যে ইউটা আছে অর্থাৎ তুমি আছে, কিন্তু এটি ব্যবহার করা হয় না বা করার কোনো প্রয়োজনও পড়ে না। যেহেতু এখানে ইউ আছে, সেই কারণের জন্য আমরা নিশ্চিন্তে ভাবে এখানে ইউ ইউজ করব। তা হুম। নিয়মটা কি? নিয়মটা হলো উড নট দিয়ে ইউটা ইউজ করব। কখন হলে? যদি আমন্ত্রণ হয়। খুব ভালো করে বোঝো, আমন্ত্রণ কি কি। আমরা বাংলা অর্থই বলতেছি, টাটকা শাকসবজি খাও, এটা খেতে বলা হচ্ছে। তারপরে দুধ পান করো, অপেক্ষা করো, বিশুদ্ধ পানি পান করো, আসো, এখানে আসো। ওকে, কাউকে আহ্বান করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা উড নট ইউজ করব। কিন্তু হুম। একই জিনিসই, এটাও তোমার ভাব দিয়ে শুরু হয়েছে, পরেরটাও কিন্তু ভাব দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরের ক্ষেত্রে যদি আদেশ বোঝায়, মানে কারো কাছে আহ্বান না জানায় যদি আদেশ করা হয়, যেমন ওপেন দা ডোর, দরজা খোলো। আমরা অনেক সময় দরজার বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই ধরনের কাজগুলো অনেক সময় হয়তো করে। তারা হয়তো কোথাও গিয়ে একেবারে, আয় দরজা খোলো। হ্যাঁ, আমাদের হয়তো ট্রেনিং এর সময় অনেক ক্ষেত্রে বলা হয় যে না, এরকম করা উচিত না, কিন্তু তাদের পেশাগত কারণে তারা এরকম করে থাকে। তাহলে সেখানে আদেশ করা হচ্ছে দরজা খোলো। সেক্ষেত্রে আমরা কি করব? আমি এখানে যদিও পরবর্তী ফরম্যাট ব্যবহারের নিয়ম আছে যে ক্যানট ইউ, আমি এটির চাইতে আমি উইলটাই ব্যবহার করার পরামর্শ দেবো। কারণ উইল ব্যবহারের হুম। ক্ষেত্রে তোমরা কি বাড়তি সুবিধা পাবা, কারণ এই উইলের ব্যবহারটা বেশি আছে, এবং উইলের ব্যবহার আর একটা ফরম্যাটে পাবা, সেটা বাক্য যদি ডু নট দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে থাকি। তা কাজেই আমি যদি দুইটাতেই উইল ইউজ করি, তাতে আমার সুবিধাটা একটু বেশি। কথা বুঝতে বুঝতে পারছো কি? তাহলে আমরা এখানে দুইটা হ্যাঁ। ভাগ পেলাম। বাক্য যদি ভার্ব দ্বারা শুরু হয় আর সেটা যদি প্রস্তাব বোঝায়, তাহলে আমরা উড নট ইউজ করব। আর তোমরা তো নিশ্চয়ই জানো উইলের পাস্ট টেন্সে কিন্তু উড, তারই সাথে হ্যাঁ। not বসে আমরা দিয়েছি উড নট, সেটাকে আমরা শর্ট করে এখানে লিখছি। তাহলে আমার উইল ব্যবহার করার কিন্তু একটা বাড়তি সুবিধা আমি পেয়ে যাচ্ছি, আমি উইলটা ওখানেও ব্যবহার করছি, এখানেও করছি, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তারপরের ফরম্যাটে আমরা আসি। এটা হলো যদি ডু নট দ্বারা শুরু হয় এবং সেটি যদি উপদেশ বোঝায়। কথা বুঝছো কি? ডট। হুম। উপদেশ বোঝায় এবং কোনো কোনো ক্ষেত্রে আদেশ মনে হতে পারে। তাহলে এই ডু নটটাকে আমরা এখানে শর্টকাটে কি লিখি? ডন্ট। ডন্ট রান ইন দা সান, রোদে দৌড়দৌড়ি করো না। যদি সত্যি কেউ রোদের সামনে দাঁড়িয়ে থাকে, তখন সেটাকে আদেশ বলা হয়। আর যদি কেউ ঘরের ঘরের ভেতর থাকে, অথচ তাকে বলা হচ্ছে বাবা তুমি রোদে দৌড়দৌড়ি করো না। এখন ছেলে যদি দুষ্ট হয় কবি, তখন ওই স্যারও কি বলবে, স্যার রোদ কই, আমি কেমন দৌড়দৌড়ি করলাম। হ্যাঁ, মানে এরকম এক ছেলেকে ওই তোমার ট্রান্সলেট করার জন্য বারবার টিচার প্রশ্ন করতেছে। এখন সে ট্রান্সলেট করতে পারছে না। এখন মানে সে ইসরে পাকা অ্যান্সার দিচ্ছে কি, এই বলো তো, সাবিহা দুধ পান করে। তারপরে বলিচ্ছে, এই বলো তো, মাইশা তোমার মিষ্টি আলু পছন্দ করে। পরের বার হয়তো বলা হচ্ছে যে এরকম এক একজনের নাম দে। তো এখন বলতে না পারে, বলছে স্যার এত যারা বেশি বেশি খায়, স্যার এরা খুব ভালো ছাত্র নয় স্যার।
আমি ওদের ব্যাপারে কিছু বলতে পারবো না, আপনি ওদেরকে নিয়ে কোনো প্রশ্ন করেন না। তার মানে সে যে আসলে ট্রান্সলেট করতে পারে না সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হলো ওই স্টুডেন্ট সম্পর্কে এত খাওয়ার কথা বলা হচ্ছে কেন। তো এরকম মজার কিছু কিছু শ্লোক অনেক সময় আসে। তা আমরা এই বিষয়গুলো এখানে একটু খেয়াল করব। ওকে, তাহলে ডু নট দ্বারা শুরু পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমি এখানে কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভবিষ্যতের জন্য আদেশ বা উপদেশ বোঝায় তাহলে উইল দিয়ে করব। আর ডু নট দ্বারা শুরু হয়েও যদি আমরা সেক্ষেত্রে আদেশ বা উপদেশ বোঝাই তাহলে সেক্ষেত্রেও আমাদের এই প্রসেসটা আমরা ফলো করব। নেক্সট অপশন, এই লেটের অপশনটা নিয়ে অনেকেরই প্রবলেম হয় এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে এই লেটে এসে। কারণ লেটের প্রশ্নটা নিয়ে অনেকেরই কাছেই জটিলতা মনে হয় লাগে। তো এখানে লেটের যে ফরম্যাট গুলো সবগুলোই দেওয়া আছে। লেটের ফরম্যাটে আমাদের অবজেক্ট মূলত বসে তিনটা। ফার্স্ট পার্সনে কি কি বসবে বলতো? আই হলে মি বসবে, আর তোমার হলো যদি উই হয় তাহলে আস বসবে। ঠিক না? কথা বলো। আই হলে মি বসবে, আর ফার্স্ট পার্সনের উই হলে আস বসবে। আচ্ছা, এখন বলো তো সেকেন্ড পার্সন হয় কি? আমি সেকেন্ড পার্সনের ব্যবহার খুব একটা দেখিনি, তবে ফার্স্ট পার্সনের ব্যবহার সবচেয়ে বেশি। আর সবচেয়ে তারপরে স্থানে যেটা আছে সেটা হলো তোমার থার্ড পার্সন। থার্ড পার্সনের ক্ষেত্রে হিম হতে পারে, হার হতে পারে। পুরুষ হলে হিম, আর স্ত্রীলোক হলে হার। আর এখন এখানে তোমাকে একটা মানে কারেকশন প্রশ্ন করি। সেটি হলো কেন এখানে হার বা হিম বসে? এর কারণ হলো লেটের পরে সবসময়ই কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তো এইটা একটু মাথায় রাখো, তাহলে আমাদের এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে।